রাজনীতির ময়দান সম্ভবত সহিংস হতে চলেছে। এখনকার যে শুনশান নীরবতা, এটি শেষ কথা নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে ভদ্রতা দেখাচ্ছেন, তিনি যেভাবে নীরবতা পালন করছেন এবং প্রায় সব ক্ষেত্রেই নিত্য নতুন চমক তৈরি করছেন। তার কন্যাকে রাজনীতিতে তিনি অগ্রগামী করছেন। তারপর বড় বড় চেয়ারের পরিবর্তে ছোট ছোট চেয়ারে বসে তিনি কাজ সারছেন, যেখানে সেখানে গাড়ি থামিয়ে দিচ্ছেন, যেখানে ইচ্ছা সেখানে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বইমেলা থেকে তিনি হেঁটে সচিবালয়ে চলে আসলেন। এই ধরনের কাজ তিনি যত বেশি করছেন, ধরে নিতে হবে যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য জনগণের যে সন্তুষ্টি, বিশ্বাস এবং আস্থা অর্জনের চেষ্টা করছেন। এটি তার রাজনীতির একটি দিক। এটির কাউন্টার যে দিক, এটি যদি আপনি কল্পনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ইতিমধ্যে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন খুবই দ্রুত, এত দ্রুত যেটি তার প্রতিপক্ষ কল্পনাও করতে পারেনি। তিনি যেভাবে পুলিশে পরিবর্তন এনেছেন, যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন এনেছেন, বিচার বিভাগে পরিবর্তন এনেছেন, মন্ত্রণালয়গুলো সাজিয়েছেন, একজন মন্ত্রীর পেছনে একাধিক উপদেষ্টা, একজন মন্ত্রীর পেছনে একাধিক প্রতিমন্ত্রী যেভাবে লাগিয়ে দিয়েছেন, তাতে করে দাপট দেখাবে, লম্ফজম্প দেখাবে, হাম্বিতম্বি দেখাবে বা মন্ত্রীরা খুব ক্ষমতাধর হয়ে পড়বে মনে হচ্ছে না। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কঠোরতার দিক থেকে তিনি আলাউদ্দিন খিলজির নীতি অনুসরণ করছেন। আলাউদ্দিন খিলজি, সম্রাট আলাউদ্দিন খিলজি এবং গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে কঠোর শাসক। তারা তাদের পুরো রাজত্বকে গোয়েন্দা নেটওয়ার্কে আবদ্ধ করে ফেলেছিলেন এবং তাদের মন্ত্রীরা একে অপরের বাসায় দাওয়াত পর্যন্ত খেতে পারতেন না। তাদের পারস্পরিক মেলামেশা বন্ধ ছিল। এরকম একটি অবস্থা এবং তার সুফলও তারা পেয়েছিলেন। আবার অন্যদিকে তিনি যে বিনম্রতা দেখাচ্ছেন, ভদ্রতা দেখাচ্ছেন, এটি দিল্লির শাসক নাসিরউদ্দিন শাহের মতো। আপনারা জানেন গিয়াসউদ্দিন বলবনের মেয়ের জামাই ওই যে দিল্লির সম্রাট নাসিরউদ্দিন শাহ নিজের হাতে রান্না করতেন। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলতেন। তার স্ত্রী একটা দাসী চেয়েছিল, তিনি সেটা দিতে পারেননি। বললেন যে ঠিক আছে, তুমি যেহেতু রান্না করতে পারছো না, আমি রান্না করবো। এরকম নরম প্রকৃতির মানুষ ছিলেন। তো তারেক রহমান সাহেব তার চরিত্রে দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন আর একই সঙ্গে গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজির কঠোরতা তিনি অবলম্বন করছেন। তিনি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তার অতীতকে ভুলেননি। যার সঙ্গে তার ভালোবাসা ছিল, বিশ্বস্ততা ছিল এবং এই ভালোবাসাগুলো যেগুলো এখনো পর্যন্ত অব্যাহত আছে, তাদের সবাইকে তিনি তার আশেপাশে রেখেছেন। আর যাদের সঙ্গে তার অতীতে ভালোবাসা ছিল কিন্তু এখন ভালোবাসা নেই, তিনি ইতিমধ্যেই এরকম একটা ব্যক্তিত্ব প্রদর্শন করছেন যে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। আগে যারা হাওয়া ভবনের সাথে সংশ্লিষ্ট ছিল কিন্তু এখন নেই। আগে যারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন বিএনপি চেয়ারপারসন নেই এবং তারাও বিএনপি রাজনীতির সঙ্গে নন। তাদের সবাই দোয়া ইউনূস পড়তেছে যে ইউনূসের জমানাতে আমরা এসছিলাম, ভালোই তো ছিলাম। তো এরকম একটা দ্বৈত যখন অবস্থা চলছে, তখন রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে যারা প্রকাশ্যে আছেন তাদের অবস্থা কী হবে? সঙ্গতির কারণে এদের উপরে তাপ আসবে, চাপ আসবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকাতে ব্যাপকভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং এভাবে যদি চলতে থাকে তিনি এই ঢাকাতেও আগামীতে খোলামেলা চলাফেরা করতে পারবেন না। আওয়ামী লীগ জমানাতে যেভাবে দিদারসিস শেখ হাসিনাকে গালাগাল করতেন, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে গালাগাল করতেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে বিএনপির সমালোচনা করতেন তিনি, সেটা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি পারবেন না, একেবারেই পারবেন না। তিনি যতই হাঁসের মালিক হন, হাঁসকে আদর করেন, যতই তিনি রায়বাগানী হন, রাষ্ট্রশক্তির সঙ্গে আসলে পারা যায় না। আর তিনি এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন, সব কথা, তিনি আমার খুব স্নেহভাজন ছোট বোন,
সব কথা বলা যাবে না, তিনি খুব ভালো করে জানেন। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন বিএনপির সাথে এমন জটিলতা তৈরি করেছে, সেই জটিলতার সঙ্গে অনেক কিছু জড়িত, যেটি তিনি রাতারাতি সমাধান করতে পারবেন না। মরে গেলেও তিনি সমাধান করতে পারবেন না। আজ জাহিদকে, ডাক্তার জাহিদ, যে তাকে যে মন্ত্রী পরিষদে নেওয়া হলো, উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হলো, মূলত রুমিন ফারহানাকে অপমান করার জন্য। আপনারা তো সবাই জানেন যে ডাক্তার জাহিদের সাথে রুমিন ফারহানার যে একটা স্ক্যান্ডাল, এটি নিয়ে মানে রুমিন ফারহানা বা জাহিদ কেউ কোনো কথা বলেননি, কিন্তু এই স্ক্যান্ডালটা সারা বাংলাদেশে মশহুর হয়ে গেছে। তার প্রেক্ষিতে রুমিন ফারহানা নদীর ওপারে আর অপর পারে জাহিদকে যখনই তুলে ধরা হলো, হিমালয়ের চূড়ায় বসানো হলো, এটা রুমিন ফারহানাকে অপমান করার জন্য। এতে কোনো, যাকে বলা হয়, সন্দেহ নেই। আবার অন্যদিকে রুমিন ফারহানার আরেকটি ব্যক্তিগত বিষয় নিয়ে জনাব তারেক রহমান সাহেব তার প্রতি কতটা বিরক্ত তিনি সেটা খুব ভালো করে জানেন। কাজেই যারা এই ভিতরে ঘটনা জানে না তারা হয়তো রুমিন ফারহানা ওখানে স্বতন্ত্র নির্বাচন করে এসছেন, জয়লাভ করে এসছেন, হাঁস মাস প্রায় চলে আসছেন, তিনি খুব হাসি খুশি এতে তালি বাজাচ্ছেন। কিন্তু যদি তারেক রহমান সাহেব প্রতিহিংসা পরায়ণ হন, যেটিকে বলা হয় ভিনডিকটিভ, তাহলে রুমিন ফারহানার খবর আছে, ভীষণ রকম খবর আছে। আর যদি তিনি ভিনডিকটিভ না হন, প্রতিহিংসা পরায়ণ না হন, তবুও রুমিন ফারহানার রাজনৈতিক ভবিষ্যৎ যতদিন তারেক রহমান সাহেব আছেন এখানে কোনো রকম সম্ভাবনা নাই। বরং অতি উৎসাহী যারা লোকজন রয়েছেন তারা তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য অলক্ষ্যে অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন। কাজেই আমার যে প্রিয় বোন, তাকে সাবধান হতে হবে। একই সঙ্গে আমার ছোট ছোট যারা ভাই, সার্জিস, হাসনাত, মাহফুজ, তো তারাও আগের মতো করে চলাফেরা করতে পারবেন না। ইতিমধ্যে যে মাসুদ হাতিয়া থেকে এমপি হয়েছেন, মংলা মাসুদ, তো তিনি, তার এলাকাতে মারামারি হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে। নির্বাচন এলাকায় তিনি ওইবার আসছেন, দ্বিতীয়বার তিনি আর এই কাজ করতে পারবেন না। ঢাকাতেও তিনি সেই যে পোর্টে কী করেছেন তার বিরুদ্ধে নিঃসন্দেহে দেখবেন খুব দ্রুত দুর্নীতির মামলা হবে, খুব দ্রুত দুর্নীতির মামলা হবে। এটা থেকে তিনি রক্ষা করতে পারবেন না। এবং একইভাবে অন্যান্য যে সকল জুলাই বিপ্লবী আছেন, প্রথমত তাদের বিরুদ্ধে প্রচার চালানো হবে, অপপ্রচার চালানো হবে। তারপর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম প্রশ্ন করা হবে, তাদের ইমেজ সংকটে ফেলে দেওয়া হবে এবং একটা সময় তারা ধৈর্য হারিয়ে ফেলবেন। এবং ধৈর্য হারিয়ে ফেলানোর পরে একটা যে কোনো একটা অকারেন্স ঘটে গেলে এবং তার প্রেক্ষিতে যদি হুট করে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, কাউকে অ্যারেস্ট করে ফেলে, কারো কিছু বলার থাকবে না। এবং এটা ঘটে, অনেক ঘটে। আমার নিজের জীবনেই তো দেখুন যে এই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে ঘটনাটি আমার জীবনে ঘটলো, এটা প্ল্যান্ড। দীর্ঘদিন ধরে 2 মাস 3 মাস ধরে আমাকে প্রভোগ করা হচ্ছিল, আর 3 মাস ধরে আমি ধৈর্য ধারণ করছিলাম যে ধরনের ঘটনা যেন না ঘটে। সালমান এফ রহমান সাহেবের যারা লোকজন আছেন তারা আমার নির্বাচনী এলাকাতে গিয়ে তাণ্ডব করলো, আমার বাড়ি ঘরে গিয়ে তাণ্ডব করলো, আমি ধৈর্য ধারণ করলাম। আমার অফিসে 2 মাস ধরে তারা সেই সকালবেলা এসে টেলিভিশনের ক্যামেরা সেট আপ করে থাকে, সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। আমি রাত্রে টকশোতে যাই, রাতে 2টা-2:30টা পর্যন্ত তারা আমাকে ফলো করে, আমার বাসার সামনে ক্যামেরা। মানে এই 2 মাস যাবত যে কাজগুলো করেছে সেগুলোকে ইগনোর করে আমি আমার মতো করে চলছিলাম। কিন্তু একটা সময় এসে অল অন এ সাডেন দেখা গেল যে ছোট্ট একটা যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ফলে ওই ছোট্ট একটা ভিডিও ফুটেজ তারা নিয়ে সেটার মাধ্যমে আমার পুরো রাজনৈতিক ক্যারিয়ার, মানে আমার জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার অভিমান, শেখ হাসিনার প্রতি আমার যে বিশ্বাস এবং আস্থা সেটা নষ্ট হয়ে যাওয়া, এমপিগিরি করার প্রতি আমার যে আগ্রহ, সেই আগ্রহটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যায় ওই একটি ঘটনার মাধ্যমে। এবং আজকে এই যে রাজনীতিতে যাচ্ছি না, ইলেকশনে যাচ্ছি না, নির্বাচন এলাকায় যাচ্ছি না, মানে 2018 সনে শুধু ওই নির্বাচনের সময় গেছি, আর এখন পর্যন্ত গত 5 বছর 6 বছরে একবারের জন্য আমি কিন্তু আমার নির্বাচন এলাকায় যাইনি। তো আগ্রহ থাকলে তো যেতাম কোনো বিএনপির অফিসে। আর 2018 সনে শুধু ওই নমিনেশন আনার জন্য বিএনপির অফিসে গেছি, এর বাইরে বিএনপির অফিসে কোনো একবার 2বার গেছি, তাও তারা যখন দাওয়াত দিয়েছেন, এর বাইরে কখনো বিএনপির অফিসে যায়নি। তাহলে নির্বাচন করব কী করে, রাজনীতি করব কী করে? এবং এটা শুরু হয়েছিল কিন্তু সেই যে
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঘটনায় যখন আপনাকে প্রভোগ করা হয়, প্রভোগ করার পরে যখন আপনি আনএক্সপেক্টেডলি একটা দুর্ঘটনার মধ্যে জড়িয়ে পড়বেন, ওটা আপনার মোরাল ক্যারেজ নষ্ট করে দেয়। এখন যারা এই জুলাই আগস্ট বিপ্লবের নেতা, তাদের মূল শক্তি কি? তারা অর্থনৈতিকভাবে আমাদের সবার চেয়ে দুর্বল, অনেকের চেয়ে দুর্বল। পারিবারিকভাবে তারা তেমন কেউ নয়। শারীরিকভাবে তারা মহাবীর সেই আলেকজান্ডারের মতো নয়, কিংবা মহাবীর হানিবলের মতো নন। তারা আমাদেরই ছোট ভাই, সন্তান তুল্য। তো তাদের মূল বিষয়টা কি? তারা একটি ভালো কাজ করেছেন এবং সেই ভালো কাজ করার ফলে তাদের একটা কনফিডেন্স গ্রো করেছে, আত্মবিশ্বাস গ্রো করেছে, এবং সেই আত্মবিশ্বাসটাই হলো তাদের মূলধন। তো সেই মূলধন এখন আর তারা ক্যাপিটালাইজ করতে পারবেন না, নগদায়ন করতে পারবেন না। বর্তমান সরকার যেভাবে তারা দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে, তাতে করে এনসিপি এবং জামাত, এই দুটো সংগঠনের মধ্যে যে ঐক্য আছে, বিএনপির প্রথম কাজ হবে এই ঐক্য বিনষ্ট করে দেওয়া, এবং এটা জামাত করতে বাধ্য হবে, এবং যাকে বলা হয় এনসিপি করতে বাধ্য হবে, যদি তারা নিরাপদ থাকতে চায়। কিন্তু তারা যদি বেপরোয়া হয়, তাহলে সরকারও তাদের বিরুদ্ধে বেপরোয়া হবে। প্র্যাকটিক্যাল একটি এক্সপিরিয়েন্স বলি, বিএনপি এবং জামাতের যে ঐক্যবদ্ধতা ছিল, আওয়ামী লীগ কিন্তু আসলে এরকম যুদ্ধাপরাধীদের বিচার টিচার করতে চায়নি। জামাতের বিরুদ্ধে তারা একশো যেতে চায়নি, বরং জামাতকে তারা বন্ধু হিসাবে পেতে চেয়েছিল। তাদের একমাত্র শর্ত ছিল যে তারা যেন বিএনপির জোট ছেড়ে আলাদা রাজনীতি করে, শুধু এতটুকু। 2009 সন পর্যন্ত তাদের এই দাবি ছিল। তারা যখন তালবাহানা শুরু করলো, তখন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে গ্রেপ্তার করা হলো। 3 মাস দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে শুধু বোঝানো হয়েছে যে আপনি জামাতকে আলাদা করে ফেলুন, যদি জামাতের নেতারা না কথা শুনে আপনি আলাদা জামাত গঠন করুন, আমরা আপনাকে সাহায্য করবো। সাঈদী সাহেব রাজি হননি। সাঈদী সাহেব রাজি হননি, এবং সাঈদী সাহেবকে যে 3 মাস পরে আটকে রাখা হয়েছিল, তার বিরুদ্ধে কোথাও একটা জিডি এন্ট্রিও ছিল না বাংলাদেশে। পরবর্তীতে সবকিছু তৈরি করা হয়েছিল। তো এই যে দেখেন, জামাত এবং বিএনপির মধ্যে যে ভাঙন, এই ভাঙন সৃষ্টি করার জন্যই আওয়ামী লীগ জামাতের প্রতি নিষ্ঠুর হয়েছে, বিএনপির প্রতি নিষ্ঠুর হয়েছে। এর কারণ হলো, এই দুটো শক্তি যদি একত্র থাকতো, ওটি আওয়ামী লীগের স্বস্তিতে থাকতে দিত না, এবং সেই 2014 সনেই তাদের পতন হতো। তো সেই দিক থেকে এখন এনসিপি আর জামাত যদি একত্র থাকে, এই দুটো শক্তি, মানে এই দুটো শক্তি হলো 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড, নায়ক, এবং তারা মানে এই গণ অভ্যুত্থানের যত ক্যাপিটাল, এগুলো সবই তাদের হাতে। তো কাজেই তারা রাতারাতি যে শক্তি অর্জন করতে পারে, জনগণের কাতারে মিশে যেতে পারে, তাদের সব কিছু করার অভিজ্ঞতা আছে। এই দুটো সংগঠনে যারা আছেন, এরা এনিথিং দে ক্যান ডু বেটার দ্যান বিএনপি। তো রাজপথে এদেরকে একত্রে রাখা বিএনপির জন্য কোনো অবস্থাতেই নিরাপদ নয়। তারা এখানে ভাঙন ধরানোর চেষ্টা করবেন, আর যদি না ভাঙে, তাহলে এই উভয় পক্ষের উপরই যে রাষ্ট্রীয় দমন পীড়ন যেটা হয়, এটি অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সেক্ষেত্রে হাসনাত সার্জিসরা কী করবেন, রুমিন ফারহানা কী করবেন, জামাত কী করবেন, এটা তাদের, আমার শুধু কাজ ছিল বলা, আর বাকি তারা যে সিদ্ধান্ত নেবেন এটা তাদের বিষয়। আর সরকার যে কাজটি করবে, এতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো, সরকারের এই জায়গাতে যদি জামাত থাকতো, রুমিন ফারহানা থাকতো, আওয়ামী লীগ থাকতো, তারা এই কাজটি করতো। এটাই রাজনীতির গণিত, রাজনীতির ভাষা।